খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে ইতালির তিবের নদীর কোল ঘেঁষে এক ছোট্ট গ্রাম্য শহর থেকে রোমের যাত্রা শুরু হয়েছিল। সেই ছোট্ট গ্রাম্য শহরটা একটি সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিল। সেই সাম্রাজ্যের প্রভাব ইউরোপ মহাদেশ ছাড়িয়ে পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জ অবধি বিস্তার করতে সক্ষম হয়েছিল। রোমান সাম্রাজ্য ভাষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান সহ সমস্ত শাখায় যেভাবে নিজেকে মেলে ধরেছিল আর ইতিহাসে তাদের যা অবদান তা এক কথায় অনন্য। লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান ভাষার বিস্তৃত ব্যবহার, আধুনিক পাশ্চাত্য বর্ণমালা, ক্যালেন্ডার এবং সর্বোপরি বিশ্বের অন্যতম প্রধান ধর্ম খ্রিস্টান ধর্মের উত্থান, এসব কিছুই এসেছে এই সাম্রাজ্যের হাত ধরে। প্রায় 450 বছর প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পার করার পর খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে জুলিয়াস সিজারের উত্থান এবং পতনের মধ্য দিয়ে রোম একটি সম্রাট শাসিত সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এই সাম্রাজ্যের আরেক প্রধান সম্রাট অগাস্টাসের দীর্ঘ আর বিজয়ী রাজত্ব ছিল রোমান সাম্রাজ্যের সুখ আর সমৃদ্ধির স্বর্ণযুগ। 4 শতাব্দী ধরে নিজেদের প্রভাব ও প্রতিপত্তি বজায় রাখতে পারলেও পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতন হয়। রোম সাম্রাজ্যের পতন হয়েছিল মানব ইতিহাসের অন্যতম এক নাটকীয় ঘটনার মাধ্যমে। এই সব কিছুর মূলেই ছিল বর্তমান ইতালির রাজধানী রোম শহর। এই শহর বিশ্ব ইতিহাসের অন্যতম এক প্রাচীন শহরও বটে। আজকের আয়োজনে থাকছে প্রাচীন এই শহরের ইতিকথা। তবে যেহেতু রোমের ইতিহাস সুপ্রাচীন, তাই 2 পর্বে যথাসম্ভব বিস্তারিত তুলে ধরা হলো। কিংবদন্তি অনুসারে প্রাচীন রোম 21 এপ্রিল খ্রিস্টপূর্ব 753 সালে 2 ভাই রেমুলাস এবং রেমুসের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এরা দুজনেই ডেমিগড বা উপদেবতা ছিল, অর্থাৎ তারা দেবতাও যেমন ছিলেন তেমনি তারা মানবের মতো মরণশীল ছিলেন বটে। যুদ্ধের দেবতা মার্সের যমজ সন্তান ছিল এরা দুজন। সেন্ট্রাল ইতালির প্রাচীন লাতিন শহর আলবা লঙ্গার এক রাজা এই 2 ভাইকে শিশুকালে একটা ঝুড়িতে করে তিবের নদীতে ভাসিয়ে দিয়েছিল যেন ডুবে মরে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে 2 ভাইকে উদ্ধার করে এক মায়া নেকড়ে। 2 ভাই রাজাকে পরাজিত করার লক্ষ্য নিয়ে জীবন ধারণ শুরু করে। খ্রিস্টপূর্ব 753 সালে তারা 2 ভাই নিজেদের শহরের গোড়াপত্তন করে তিবের নদীর কোল ঘেঁষে এক ছোট্ট গ্রাম্য এলাকাতে। কে হবে রাজা আর কে করবে এই শহরকে শাসন? এই বিতর্কে এসে 2 ভাই ক্ষমতালোভী হয়ে 2 ভাই একে অপরকে হত্যা করতে উদ্যত হয়। আরেক জায়গায় এমন এসেছে যে মূল শহর কোথায় হবে তা নিয়ে বিতর্ক হয়েছিল। যে কারণেই হোক, রোমুলাস তার ভাই রেমুসকে হত্যা করে এবং শহরের গোড়াপত্তন করে নিজের নামে। রেমুলাস থেকেই রোম শব্দটি উদ্ভব হয়েছে, আর তিনি রোমের প্রথম সম্রাট বা রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন। রোমের 7 কিংবদন্তি রাজার মধ্যে প্রথম রাজা ছিলেন এই রেমুলাস। রোমের 7 কিংবদন্তি রাজারা হচ্ছেন রেমুলাস, নুমা পম্পেলিয়াস, তুলুস হোস্টিলিয়াস, আনকাস মার্টিউস, লুসিয়াস তারকুইনাস পিসকাস, সার্বিয়াস টালিয়াস এবং তারকুইনিয়াস সুপারবাস বা তারকুইন দ্য পাওয়ার। রোম প্রতিষ্ঠার এই গল্পটাই সর্বাধিক জনপ্রিয়, তবে এটি একমাত্র গল্প বা কিংবদন্তি নয়। এরকম কিংবদন্তি আরো আছে। তেমনি একটা কিংবদন্তির দাবি রোম শহরটির নামকরণ হয়েছিল রোমা নামক এক নারীর নাম থেকে। ট্রয় নগরী ধ্বংস হওয়ার পর অ্যানায়েস এবং বেঁচে থাকা অন্যান্য লোকেদের সঙ্গে ভ্রমণ করেছিল সে। তিবের নদীর তীরে অবতরণ করার পরে পুরুষরা এগিয়ে যেতে চাইলেও রোমা এবং অন্যান্য নারীরা আপত্তি জানান। তারা সেখানেই সাময়িক বসতি করেছিল। পরবর্তীতে সেটাই রোমে পরিণত হয়েছিল। ভার্জিলের বিখ্যাত কাব্য আইনিদে টয়ের অ্যানায়েসকে বিখ্যাত কিংবদন্তি বলে গণ্য করা হয়েছে। আবার একই সঙ্গে রেমুলাস ও রেমুসের পূর্বপুরুষ বলেও দাবি করা হয়েছে। আর এই কারণেই রোম এবং টয়ের মধ্যে একটা সংযোগ ছিল বলে অনেকেই মনে করে। এছাড়াও অন্যান্য তথ্য অনুসারে রোম নামটি তিবের নদীর প্রাচীন নাম রুমন থেকে এসেছে বলে জানা যায়। হতে পারে নদীর তীর ঘেঁষা ছোট্ট এই গ্রাম্য শহরটিকে ব্যবসায়িক লেনদেনের কেন্দ্রস্থল ভাবা হতো, কিংবা এটুস্কানদের কাছ থেকে এই নামের সূত্রপাত, কেননা তারা নিজেদের স্থাপত্যরও নামকরণ করে থাকতো।
আরো জানা যায় 7টি পাহাড়ের সমন্বয়ে রোমের সৃষ্টি হয়েছিল। সেই 7টি পাহাড় যা দ্য 7 হিলস নামে পরিচিত। সেগুলো হচ্ছে এসকুইলিন হিল, পালাতিনে হিল, অ্যাভেন্টিনে হিল, ক্যাপিটোলিনে হিল, কুইরিনাল হিল, ভিমিনাল হিল এবং কায়েলিয়ান হিল। তিবের নদীর কোল ঘেঁষে আছে ছোট্ট শহর রোম ব্যবসার মাধ্যমে ধীরে ধীরে প্রভাব, প্রতিপত্তি আর আকারে বৃদ্ধি পেতে থাকে। শহরের অবস্থানটি বণিকদের একটি সহজে চলাচলযোগ্য জলপথ দিয়েছিল, যার উপর দিয়ে তাদের পণ্য চলাচল করতে পারে। শক্তি আর আকার বৃদ্ধি পায় 7 জন রাজাকে এই শহরের শাসক হতে হয়েছিল। রেমুলাস থেকে তারকুইন, এই 7 জন রাজা ছিল রোমের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়কার রাজা। দক্ষিণের গ্রিক উপনিবেশ থেকে গ্রিক সংস্কৃতি আর সভ্যতার একটা প্রভাব পড়েছিল রোমের উপর, যার ফলশ্রুতিতে রোমানরা গ্রিকদের থেকে ধর্ম আর সাক্ষরতা এবং স্থাপত্য শৈলীর মৌলিক রীতি আর কৌশলগুলো আয়ত্ত করে নিয়েছিল। উত্তর দিকে ছিল এটুস্কানদের সভ্যতা, যেখান থেকে রোমানরা বাণিজ্য এবং নগর বিলাসিতার মতো ব্যাপারগুলোকে সাদরে গ্রহণ করেছিল। শুধু ব্যবসায়িক দক্ষতায় নয়, এমনকি যুদ্ধ কৌশল রীতিও শিখেছিল বলে ইতিহাসে কয়েক জায়গায় এসেছে। অবশ্যই এ নিয়ে প্রচুর বিতর্ক আছে, তবে রোমান সমাজ ও সংস্কৃতি গড়তে এটুস্কানদের যে প্রভাব ছিল তা তর্ক বিতর্ক সত্ত্বেও প্রাথমিক পর্যায়ে যে প্রভাব ছিল তা অস্বীকার করার কোনো উপায় নেই। শুরু থেকেই রোমানরা অন্যান্য সংস্কৃতির দক্ষতা ও ধারণা ধার করা এবং সেগুলোকে আরো উন্নত করার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে রোমান রাজ্য সাধারণ এক বাণিজ্য নগরী থেকে সমৃদ্ধশালী এক নগরীতে পরিণত হয়েছিল। খ্রিস্টপূর্ব 509 সালে রোমের 7 রাজার সর্বশেষ রাজা তারকুইন দ্য পাউটকে পদচ্যুত করা হয়। সেই সময় তার প্রতিদ্বন্দ্বী লুসিয়াস জুনিয়াস ব্রুটাস সরকার ব্যবস্থা সংস্কার করে। রোমে প্রথমবারের মতো প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। প্রজাতন্ত্রী রোমের নিয়ম অনুসারে রাষ্ট্র শাসকের ক্ষমতা পরপর 2 বার নির্বাচিত ম্যাজিস্ট্রেটের অধীনে থাকতো, যাকে কনসুল বলা হতো। তারা আবার সেনাবাহিনীর প্রধান বলেও স্বীকৃত হতো। ম্যাজিস্ট্রেটরা যদিও জনগণের নির্বাচিত ছিল, তবুও সিনেটের ব্যক্তিবর্গের কথার একটা মূল্য ছিল। সিনেটদের বংশধরদের একটা আধিপত্য ছিল সেই রেমুলাস সময় থেকে। শাসক শ্রেণী তাদেরকে অপটিমেট বা প্রেটিশিয়ান বলে গণ্য করত, আর যারা তাদের করুণা ও সহানুভূতিতে বেঁচে থাকত, মানে যারা তাদের নিচের শ্রেণীর ছিল, তাদের সকলকে পপুলার্স বা প্লেবিয়ান্স বলে অভিহিত করা হতো। তবে এই নামগুলো কেবল রাজনৈতিক মতাদর্শের জন্যই প্রয়োগ করা হতো, কেননা অভিজাত বা সম্ভ্রান্ত সম্প্রদায়ের সবাই রাজনৈতিক দল বা শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল না। আবার একইভাবে নিম্ন শ্রেণীর সকল মানুষই আবার জনগণ শ্রেণীভুক্ত ছিল না। সাধারণত ঐতিহ্যবাহী রাজনীতি এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে রোমের সিনেটের ক্ষমতা ও শাসক মর্যাদা এবং তাদের শ্রেষ্ঠত্বের পক্ষে থাকা লোকদেরকেই অপটিমেট বলা হতো। আবার জনগণ বলতে তাদের বোঝানো হতো যারা রোমের প্রজাতন্ত্রের সংস্কার ও গণতন্ত্রকরণের পক্ষের সাফাই দিত। 450 খ্রিস্টপূর্বাব্দে প্রথম রোমান আইন 12টি বঞ্জের ফলকে লিপিবদ্ধ করা হয়েছিল, যেটা 12 টেবলস নামে পরিচিত। সেটা রোমান ফোরামে প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়েছিল। এই ফলকে সমস্ত রকমের আইনি প্রক্রিয়া, নাগরিক অধিকার, সম্পত্তির অধিকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ভবিষ্যতের রোমান যত আইন তার সবকিছুর উৎপত্তিও হয়েছিল এখান থেকেই। 300 খ্রিস্টপূর্বাব্দের দিকে রোমের রাজনৈতিক শক্তি পুরোটাই সিনেট কেন্দ্রিক ছিল, এবং সেই সময়টাতে সিনেট বলতেই প্যাটিশিয়ান বা ধনী ব্যক্তিদের বোঝাতো। বিজয়ী পম্পে দ্য গ্রেট রোমে ফিরে আসার পর তিনি একটি অস্থায়ী জোট গঠন করেছিলেন, যেটি প্রথম ট্রায়াম্ভার্ট নামে পরিচিত। মার্কাস লাইসেনিয়াস ক্রাইসেস এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিয়াস পম্পেয়াস ম্যাগনেস এবং আরেকজন কনিষ্ঠ রাজনীতিবিদ গাউস জুলিয়াস সিজারও যোগ দিয়েছিলেন এই জোটে। ক্রাইসেস এবং পম্পে দুজনেই ছিলেন অপটিমেট আর সিজার ছিলেন পপুলার শ্রেণীভুক্ত। এই তিনজনেই বেশ উচ্চাভিলাষী ছিল এবং ক্ষমতার প্রত্যাশায় রোমকে সমৃদ্ধশালী করতে একে অপরকে তদারকি করতেও সাহায্য করেছিলেন। ক্রাইসেস ছিলেন রোমের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি অন্যান্য অভিজাত সম্ভ্রান্ত নাগরিকদেরকে বাধ্য করতে চেয়েছিলেন তার কাছে নিরাপত্তা অর্থ গুচ্ছিত রাখার জন্য। নাগরিকরা যদি সেই অর্থ দিয়ে দিত তাহলে তাদের বাড়িতে আগুন জ্বলতো না, আর যদি না দিত তাহলে তাদের বাড়িতে আগুন জ্বালানো হতো।
এবং আগুন নিবানোর কাজে ক্রেসাসই লোক পাঠাতো। মজার বিষয় হচ্ছে এই কাজ করে দেওয়ার বিনিময়ে তাদেরকে আবার একটা নির্দিষ্ট অর্থ সম্মানীয় দিতে হতো। ধারণা করা হয় পরবর্তীতে তার এই চৌকস বুদ্ধি থেকেই দমকল বাহিনীর উৎপত্তি হয়েছিল। পম্পে এবং সিজার দুজনেই মহান সেনাপতি ছিলেন, যারা নিজেদের বিজয় দিয়ে রোমকে সমৃদ্ধশালী এক শহরে পরিণত করেছিলেন। যদিও রোমের সবচাইতে ধনী ব্যক্তি ক্রেসেস একই ধরনের সম্মান অর্জন করতে সক্ষম হয়েছিল। খ্রিস্টপূর্ব 54 সালে পম্পের স্ত্রী জুলিয়া মারা যান, আর খ্রিস্টপূর্ব 53 সালে ক্রেসেস পার্থিয়ানদের বিরুদ্ধে এক বিশাল বাহিনীর নেতৃত্ব দেন। তবে আধুনিক তুরস্কের কারহয়ের যুদ্ধে পরাজিত হন তিনি। সেখানে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে তিনি নিহত হন। ক্রেসেসের মৃত্যুতে প্রথম ট্রায়াম্ভির বিচ্ছিন্ন হয়ে যায় এবং পম্পে আর সিজার একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পম্পে আইনি আশ্রয়ে সিজারকে শহর থেকে বহিষ্কার করার বিভিন্ন পন্থা অবলম্বন করেন। সিনেটে সিজারের বিরুদ্ধে অনেক অপরাধের অভিযোগ ওঠে। এই অভিযোগগুলোকে মাথা পেতে নিয়ে শহরে ফিরে না এসে সিজার খ্রিস্টপূর্ব 49 সালে তার নিজস্ব সেনাবাহিনী নিয়ে রুবিকন নদী পার হয়ে রোমে প্রবেশ করেন। সিজার সিনেটের করা অভিযোগের উত্তর দিতে অস্বীকার করেন এবং তার প্রতিদ্বন্দ্বী পম্পেকে অপসারণ করতে উদ্যত হন। খ্রিস্টপূর্ব 48 সালে গ্রিসের কাছে ফার্সালেসের যুদ্ধে সিজারের অল্প সংখ্যক সৈন্যদলের কাছে পম্পের বিশাল সেনাবাহিনী পরাস্ত হয়। পম্পে মিশরে পালিয়ে গিয়ে অভয়ারণ্যের সন্ধান করতে থাকে, কিন্তু সেখানে গিয়ে তাকে হত্যা করা হয়। পম্পের এমন শক্তিশালী বাহিনীকে হারানোর খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং সিজারকে সকলেই দেবতার আশীর্বাদ প্রাপ্ত বলে ধরে নেয়। পম্পের পতন হয় এবং রোমে সিজারের উত্থান হয়। খ্রিস্টপূর্ব 45 সালে সিজার রোমান সম্রাট হিসাবে আবির্ভূত হয় রোমে। পরবর্তী পর্বে থাকছে রোম থেকে রোমান সাম্রাজ্য, রোমান সম্রাটদের ইতিবৃত্ত, রোমানদের যুদ্ধ বিগ্রহ এবং রোমান স্থাপত্য ইত্যাদি। পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।